চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। সুন্দরবন মানেই কেবল রয়্যাল বেঙ্গল টাইগার বা ম্যানগ্রোভের দুর্ভেদ্য জঙ্গল নয়। এই নরম মাটির নিচে ঘুমিয়ে আছে হাজার হাজার বছরের প্রাচীন ইতিহাস। আর সেই হারিয়ে যাওয়া ইতিহাসকে একাই পরম যত্নে খুঁজে বের করে চলেছেন একজন সাধারণ মানুষ। তিনি বিশ্বজিৎ সাহু। গল্পের শুরুটা আজ থেকে বেশ কয়েক দশক আগে। মাত্র 7-8 বছর বয়স থেকেই সমুদ্রের তীরে বেরিয়ে আসা অদ্ভুত সব হাড়গোড়, পুরনো ইটের টুকরো আর মাটির পাত্র দেখে অবাক হতেন তিনি। সেই অদম্য কৌতূহলই তাঁকে বাধ্য করেছিল ইতিহাসের সন্ধানে নামতে। প্রাতিষ্ঠানিক পড়াশোনা মাত্র 4র্থ শ্রেণী পর্যন্ত। অভাবের সংসারে কিশোর বয়স থেকেই বেছে নিতে হয়েছিল দিনমজুর আর মৎস্যজীবীর কাজ। কিন্তু মাছ ধরার জালে যখনই কোনো প্রাচীন বস্তু বা জীবাশ্ম উঠে আসত, বিশ্বজিৎবাবু তা সযত্নে রেখে দিতেন। খুব ছোটবেলায় 7-8 বছর বয়সে সমুদ্রের তীরে এমনি যেতাম মা কাকিমাদের সঙ্গে। সেখানে দেখতাম প্রচুর খোলামকুচি বা ইটের দেওয়াল, বড় বড় পাত্র, জীবাশ্ম, এগুলো মাটির তলায় চাপা পড়েছিল। ভূমিক্ষয়ের ফলে সেগুলো বেরিয়ে পড়ছে। গোবর্ধনপুর 5ম খণ্ড গ্রাম, তার দক্ষিণে 6ম খণ্ড একটা জঙ্গল ছিল, সেখানেই জঙ্গল ভেঙে জঙ্গলের ভূমিক্ষয় হয়ে এটা বেরিয়ে পড়ছে। তা সেদিনেই আমি বড়দের প্রশ্ন করছিলাম এইগুলো কবেকার জিনিস, তারা মাটির তলায় কেন এইগুলো? তখন বড়রা বলছিল যে ওটা আগেকার মানুষের ঘরবাড়ি ছিল, তা সেইগুলো চাপা পড়েছিল, এখন বেরিয়ে পড়ছে। তা আমার সেদিন থেকে প্রশ্ন, আগেকার মানে কবেকার? এই একটা বড় প্রশ্ন ছিল। দ্বিতীয়ত আমি অসুখের কারণে কলকাতায় যেতে হয়। সেখানে একদিন আমি ছুটি পাই, সেখানে ওই ইন্ডিয়ান মিউজিয়াম দেখার সুযোগ পাই। সেই ইন্ডিয়ান মিউজিয়াম দেখতে দেখতে মনে হচ্ছিল যে এখানে যেসব জিনিসগুলো দেখা যাচ্ছে সেগুলো অধিকাংশ জিনিস আমাদের সুন্দরবন এই বদ্বীপগুলোর মাটির তলা থেকে, তখনই 14 থেকে 16 বছর বয়সটা, এই মাটির তলা থেকে পাওয়া যায়। গত প্রায় 4 দশক ধরে হাড় ভাঙা খাটুনি আর চরম দারিদ্র্যের মাঝেই তিনি তিল তিল করে গড়ে তুলেছেন গোবর্ধনপুর সুন্দরবন প্রত্ন সংগ্রহশালা। নিজের বাড়ির 3টি ঘর জুড়ে আজ তার সংগ্রহে রয়েছে হাজার হাজার দুর্লভ প্রত্নবস্তু। কি নেই সেখানে? প্রাচীন যুগের পাথরের হাতিয়ার, সিন্ধু সভ্যতার আদলের কলসি, পোড়ামাটির মূর্তি এবং হাতি, গন্ডার বা বাইসনের মতো প্রাচীন জীবাশ্ম। আমার হাতে যে পাত্রটা দেখছেন, এটা ধূসর পটারি বা গ্রে পটারি বলা হয়। এই পটারিগুলোর যে মাটিটা দিয়ে তৈরি হয় সেটা আমাদের সুন্দরবনের এলাকার মাটি নয়, এটা মধ্য ভারতের সেখানকার মাটি দিয়ে বানানো। এই একটা বদনা বা কুণ্ডল, এই ধরনের যে পটারিগুলো সুন্দরবনে পাওয়া যাচ্ছে, সেটা ওইরকম বাণিজ্যিকরণ হতো, এখানে চলে আসছে নৌকো পথে বাণিজ্য করতে করতে। এই একটা ভাস্কর্য, এটা হচ্ছে নর্তকী। এই নর্তকীটা আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার ডাইরেক্টর শান্তনু মাইতি বলছে যে এটা মৌর্য যুগের সময়টা। ফলে এই যে প্লাগটা আছে না, সাইডে কিছু নকশা করা, এই সাইডটা ভেঙে গেছে, এই সাইডে আছে এই কিছু প্রাণী একজন দাঁড়িয়ে আছে এরকম মনে হচ্ছে। ফলে প্লাগ দেওয়া যে ওই মূর্তিগুলো তাই
প্লাগ দেওয়া যে মূর্তিগুলো ওগুলো হচ্ছে মৌর্য যুগের সময়কালীন এই সব প্রত্নবস্তুগুলো। একটা ভাস্কর্য দেখছেন, এটা হচ্ছে চীনের সঙ্গে যে আমাদের বাণিজ্যিকরণ হতো, চীনের যে ড্রাগন, সেই ড্রাগনের লোগো এখানে পাওয়া যাচ্ছে। ফলে এই যে ড্রাগনটা, এটার সাইজ, মাথায় ঝুঁটি আছে, ময়ূরের মতো মুখ, পেখম আছে, 4টে পা, আবার লেজও আছে। ফলে এই প্রাণীর বৈশিষ্ট্য আমরা এখন দেখতে পাই না। এখানে প্রায় 10টা লিপি পাওয়া গেছে, 10 রকমের, এবং এটা হচ্ছে অশোকা ব্রাহ্মী। এটা বলছে আবার আরাকানদের সঙ্গে এই ভাষার মিল রয়েছে। এটা বলছে সাকেত বলে একজন বৃত্তবান ব্যক্তির নাম, যিনি সমাজে কোনো বণিক বা কোনো অবস্থা সম্পন্ন মানুষ, তার নামে এই সিল এটা বানানো হয়েছিল। এটা বলছে খ্রিস্টপূর্ব 3য় শতকে। এই লিপিটা গবেষকরা বলছে খ্রিস্টপূর্ব 7ম শতকের সময় এই লিপিটা বানানো হয়েছিল। এই যে প্রাণীর চোয়াল দেখা যাচ্ছে, দাঁত সমেত ফসিল হয়ে গেছে। ফলে এই প্রাণীটা হচ্ছে বাইসন, প্রায় 20 ইঞ্চি লম্বা। তাহলে একটা 20 ইঞ্চি লম্বা যদি একটা তার শুধু চোয়ালটা হয়, পেছনে মাথা আরও 20 ইঞ্চি, তাহলে সামনে মুখ পেশি ছিল, তাহলে কতখানি বড় মাথা এক একটা প্রাণীর। ফলে সেই সব বড় বড় প্রাণী এখানে সুন্দরবনে বসবাস করতো। এটা বাইসন বলছে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। হরিণের শিং এটা, কিন্তু এতটাই ফসিলাইজড যে একবার পাথরে পরিণত হয়ে গেছে। এগুলোকে আবার মানে হাতিয়ার পরানোর জন্য হাতল হিসেবে ব্যবহার করা। এই যেমন এই একটা, আর এটা ভেঙে গেছে, কিন্তু এই একটা। ফলে এই যে আমরা এখন কাস্তের যে তার হাতল লাগানো থাকে, বা কুঠারির যে হাতল লাগানো থাকে, এটা সেরকম ধরনের। বিষ্ণু চক্র বলছে, আর এটা হচ্ছে সূর্য মূর্তি, স্লেট পাথরের। এই 7টা ঘোড়া আছে, আর সূর্যদেব তার বাহনের উপরে বসে আছে। এটাও তাই সূর্য মূর্তি। এটা একটু বেশি ভাস্কর্যটা বেশি ফুটে তুলেছে। এটা হচ্ছে বিষ্ণুপট, বিষ্ণুর পদযুগল, সেখানে পদ্ম, শঙ্খ আর মৎস্য। এটাও বিষ্ণু, এই সাইডে এই পদ্ম রয়েছে, আর মানে হাতে হাত লাগিয়ে 4 হাত, এখানে 4টে হাত আছে। এই বিষ্ণু, এখানে এই পদ্ম রয়েছে, এই বিষ্ণু, এই পদ্ম রয়েছে। ফলে এগুলো স্লেট পাথরের তৈরি। একটাই দেবী মূর্তি অর্ধ ভাঙা অবস্থায় পাওয়া গেছে, এটা দেবী মূর্তি বলেই মনে হচ্ছে, 4 হাত। যেটা সাই থেকে একটা শামুক চিহ্নিত করছে, তাদের কাছে ওই ধরনের শামুক আছে, যেটা বিরল এখন পৃথিবীতে। শামুকটার বয়স ওনাদের কাছে আছে একটা 3.5 লক্ষ বছর, একটা 2.5 লক্ষ বছর। বলছে প্রায় ওই বয়সের কাছাকাছি আপনার এই শামুকটা। ফলে শামুক একটা ফসিল হতে গেলে সমুদ্রে হয় না, সেটা মাটির তলায় চাপা পড়ে থেকেই হয়। আমি সেটা পাচ্ছি, গাছের জীবাশ্ম পাচ্ছি, যেগুলো একেবারে পাথর হয়ে গেছে, সেটাও লক্ষ লক্ষ বছর সময় লাগে। অন্তত 3 লক্ষ বছরের ইতিহাস পাচ্ছি সুন্দরবনে। ইতিহাসের প্রতি আমার একটা প্রচণ্ড আগ্রহ ছিল, জানবার আগ্রহ ছিল। ক্লাস 4-এ পড়ে যখন, তখন একটা কলসির ছবি দেওয়া ছিল, এটা সিন্ধু সভ্যতা সময়ে সিন্ধু সভ্যতাতে পাওয়া গেছে এই কলসিটা। পরবর্তীকালে চীনে রেডিও ব্রেজিং বলে একটা বাংলা অনুষ্ঠান হয়, বিশ্ব সমাচার বলে। সেখানে বলছে 8 বাই 12 সেন্টিমিটার একটা পাথরের মূর্তি, যার মূল্য আন্তর্জাতিক বাজারে 2.5 লক্ষ টাকা ভারতীয় মুদ্রায়। সেটা আজ থেকে প্রায় 40 বছরের কাছাকাছি, এত দিন আগেকার খবরটা। তখন তাহলেই খবরটা শুনে ভাবলাম যে তাহলে তো এই প্রাচীনত্বের প্রচুর মূল্যও রয়েছে। তখনই ভাবতে শুরু করি, না সংগ্রহটা করতেই হবে।
প্রথম বড় বড় হাড়, মাটির পাত্র এগুলো সংগ্রহ করতাম। 6-7 বছর সংগ্রহ করার পরে বিভিন্ন গবেষক এবং প্রফেসর এরা আসতে থাকে। আসলে তাদের কাছ থেকে অনেক কিছু তথ্য পাই। এই ধরো একটা পুঁতি পাও না পোড়া মাটির, এই কোনো মুদ্রা পাও না, বিটস পাও না, এই এত যে ভাস্কর্য দেখছেন, মূর্তি, টেরাকোটা মূর্তি, এই মূর্তিগুলো তখনও সংগ্রহ শুরু করিনি 6-7 বছর প্রথমে। তারপরে তো ওরাই বলে যে তো ওই মূর্তি পাও না, এরকম পুতুল দেখতে, ঘোড়া, এই সব ধরনের। তখন বুঝলাম তাই তো, তাহলে আমি তো বড় বড় জিনিস খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এই ছোট জিনিসগুলো। তখন এটা নিয়ে আবার আলাদা করে আবার নতুন করে শুরু করলাম, যে এগুলো খুঁজতে একটু আলাদা সময় লাগে, অনেক বসে বসে ছোট ছোট জিনিস তো, লক্ষ লক্ষ খোলামকুচির মাঝখান থেকে একটা একটা ছোট ছোট জিনিস কুড়োতে অনেক সময় দিতে হয়, দিয়ে সেটা সংগ্রহ করতে হয়। আমি যেগুলো সংগ্রহ করেছি সেগুলো জেনে বুঝে তার মূল্যায়ন করেই সংগ্রহ করেছি। তাঁর এই কাজের স্বীকৃতি স্বরূপ জুটেছে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানের মানপত্র ও সম্মাননা। গবেষকরাও আজ তাঁর কাছে ছুটে আসেন সুন্দরবনের অতীত জানতে। খ্রিস্টাব্দ প্রথম শতকের দিকে বেলে পাথরের বিষ্ণু মূর্তি, এটা এই বিষ্ণু আজকের দিনে যে উপরে সুদর্শন চক্র তা নয়, চাকা যে রথের চাকা, এবং সেটা চাকাকে দাঁড় করিয়ে তার উপরে হাত রেখেছে। এখানে প্রায় 20 ফিট মাটির তলা থেকে এখানে সংগ্রহ। সব থেকে অবাক লাগে সুন্দরবনের এই প্রত্নস্থলগুলোয় প্রচুর ভাস্কর্য পাওয়া গেছে, প্রায় 3000 মতো ভাস্কর্য রয়েছে আমার কাছে। কিন্তু যে মানুষটি লক্ষ লক্ষ টাকার প্রত্নবস্তু অবলীলায় দেশের স্বার্থে সংগ্রহ করে গেলেন, বিশ্ব উষ্ণায়ন আর সমুদ্রের জলস্তর বৃদ্ধির জেরে তার গ্রাম গোবর্ধনপুরই আজ বিপন্ন। যে কোনো দিন সমুদ্রের গ্রাসে চলে যেতে পারে তার এই সাধের সংগ্রহশালা। আমার বাড়িটা ছিল গোবর্ধনপুরে, এটা পাশের গ্রাম বুড়াবুড়ি তটে। ওখানে আমার বাড়িটা যেখানে ছিল ওখানে এখন সমুদ্র, ফলে আমাকে ছেড়ে চলে আসতে হয়েছে এই জিনিসগুলো রক্ষণাবেক্ষণের জন্য। প্রায় 10,500 প্রত্নবস্তু বাড়িতে সংগ্রহ, দিশেহারা হয়ে যাই এগুলো রাখবো কোথায়। কারণ যতটুকু বাড়ি করেছি বাড়িটা ভর্তি, আমরা একটা চালা ঘরে থাকি। এখনো প্রায় 4000 জিনিস ওই ট্রেতে বন্দি হয়েছে, ক্যারেটে। এখানেও আমি মনে করছি যে আর 10 থেকে 15 বছর মধ্যে এখানে সমুদ্র চলে আসবে। কারণ গোবর্ধনপুরটা যখন আমার ছোটবেলায় জ্ঞান পড়ে, সেখান থেকে 5 কিলোমিটার ক্ষয়ে এসে আমার গ্রামটা, আমার বাড়িটা সমুদ্র গ্রাস করলো। ফলে এখানে আমি 1.5 কিলোমিটারের মধ্যে আছি। আগামী 10 থেকে 15 বছরের মধ্যে এখানে ঢেউ খেলবে। বিশ্বজিৎ বাবুর আজ একটাই স্বপ্ন, সুন্দরবনের বুকেই গড়ে উঠুক সুন্দরবন বিষয়ক একটি পূর্ণাঙ্গ সংগ্রহশালা ও গবেষণা কেন্দ্র। আগামী প্রজন্মের কাছে বেঁচে থাকুক এই বদ্বীপের প্রাচীন ইতিহাস। আমার যে ইচ্ছা, এই যে কেন করলাম, এটা যে মূল ইচ্ছা, সেই ইচ্ছাটা হচ্ছে সুন্দরবনের আদি ইতিহাস, মানুষ সুন্দরবনে আসুক, এখানে একটা সংগ্রহশালা গড়ে উঠুক, সুন্দরবনের আদি ইতিহাস সুন্দরবনেই এসে মানুষ জানুক, এখানেই একটা গবেষণা কেন্দ্র গড়ে উঠুক এবং সংগ্রহশালা গড়ে উঠুক। বিশ্বজিৎ সাহু হয়তো পেশায় একজন সাধারণ মৎস্যজীবী, কিন্তু তিনি সুন্দরবনের ইতিহাসের এক অক্লান্ত আপোষহীন প্রহরী। আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া জানাচ্ছে যে আপনার সংগ্রহের মাধ্যমে আপনার কাছ থেকে যেসব তথ্যগুলো পেয়েছি তা থেকে আমরা প্রমাণ পেয়েছি যে সুন্দরবনের প্রায় খ্রিস্টপূর্ব 300 থেকে একটা জনবসতি ছিল সুন্দরবনে। এটা আমরা
ইয়ে পেয়েছি, প্রমাণ পেয়েছি। ক্যামেরা চলছে